গার্ডিয়ানদেরও একটা ধারণা থাকে আমার বাচ্চা নরডেম বা হলিক্রসে ভর্তি হইলে বা ভিওরনেসে ভর্তি হইলেই মনে হয় বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম হয়ে গেল, যে ওরা যা চায় সেই কলেজে আসলে ওরা পেয়ে যাবে না। বাসই ছিল আমার রিডিং রুম। অ্যাকচুয়ালি আমার আসা যাওয়া যে 3 ঘন্টা, ওই টাইমটা যদি আমি ইউটিলাইজ না করতে পারতাম তাহলে অ্যাকচুয়ালি এইচএসসি লাইফে পড়ার সুযোগ পেতাম না। স্টুডেন্ট যদি পড়ার জন্য সাফিসিয়েন্ট টাইম না পায় তাহলে কত ভালো কলেজ, এটি তো আসলে একটা বড় ধরনের ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। এই ব্লেন্ডেড লার্নিংটা স্টুডেন্টদের খুব ইফেক্টিভ হবে। আমি বলতেছি না অনলাইন সব প্রবলেমের সলভ করবে বা অফলাইন সব প্রবলেমের সলভ করবে, এই দুইটাকে যদি একটা স্টুডেন্ট মানে কম্বিনেশন করতে পারে সেক্ষেত্রে স্টুডেন্টরা বেশি লাভবান হবে। যে যোগ্যতা এটি না সুনামের সাথে সবসময় মানে সম্পর্কিত না। অনেক বিখ্যাত স্যার অনেক স্টুডেন্টের জন্য আসলে প্রযোজ্য নয়। সেই ক্ষেত্রে যাদের অফলাইন অপরচুনিটিতে রয়েছে আমার মনে হয় ওই সকল অনলাইন প্ল্যাটফর্ম গুলা নর্মাল অনলাইন কার্যক্রমগুলো চেয়ে একটু এগিয়ে থাকবে। আমরা খুব ভালো একটা ক্লাস নিলাম, আমি চমৎকার ভাবে স্টুডেন্টকে টপিকসটা বুঝালাম, স্টুডেন্টের কোনো কাজে আসবে না যদি আমি স্টুডেন্টকে প্রেসার দিয়ে পড়াটা আদায় করতে না পারি। বিকজ ও বাসায় সময় নষ্ট করার অনেক উপকরণ আছে যেটা আমাদের সময় ছিল না। ফাইনালি এইচএসসি তো একই প্রশ্নপত্রে হবে এবং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সরকারি এবং বেসরকারি কলেজের জন্য কিন্তু ভিন্ন হবে না। আমি যদি রেশিও করে যারা সরকারি কলেজগুলোতে পড়তো, নিজেরা যারা পড়ছে, যারা রেজাল্ট বা কোন কলেজে রেগুলার যাইতো ওইটা ফোকাস না করে আমি কি জানি, আমি কি জানতে পারবো, তারা কিন্তু বেশি সাকসেসফুল হয়েছে। শিক্ষার্থী নিজে কি জানে এবং এই 2টা বছরও নিজেকে কতটুকু প্রস্তুত করতে পেরেছে এটি কিন্তু মুখ্য বিষয়। আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ব্ল্যাকবোর্ড আয়োজিত আজকের ছোটখাটো সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের আলোচনা। আমাদের সাথে আছেন ব্ল্যাকবোর্ডের স্বত্বাধিকারী এবং বিশিষ্ট বা বিখ্যাত যাই বলি না আমরা, স্টুডেন্টদের কাছে খুবই গ্রহণযোগ্য গণিত শিক্ষক রাকিব স্যার, এবং তার একটি পরিচয় হচ্ছে উনি মতিঝিল আইডিয়াল স্কুলের স্টুডেন্ট এবং রাজুক উত্তরা মডেল, যেটাকে আমরা কলেজের সিরিয়ালে যথেষ্ট উপরের দিকে ভাবি, ভালো স্কুল এবং ভালো কলেজে পড়ে এসছেন। আসলে আমরা আজকের আলোচনাটা কাদের জন্য, আমাদের পেছনে লেখাটা দেখে বুঝতে পারছেন যে আমরা এসএসসির পর থেকে এইচএসসির দিকে যাওয়ার ক্ষেত্রে যে পথটি আমরা চলবো সেই পথটি কিন্তু মসৃণ হওয়া খুব জরুরি, এবং না হলে কিন্তু হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মসৃণ পথের জন্য আমরা যদি খুব সচেতন ভাবে সিদ্ধান্ত নেই সেটি কিন্তু আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সুফল বয়ে নিয়ে আসবে। তো রাকিব স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমার কাছে মনে হয় যে আমরা প্রথমেই স্টুডেন্টদের জন্য দিক নির্দেশনামূলক আলোচনায় চলে যাই যে এসএসসি পরীক্ষা যারাই দিয়েছে এবং রেজাল্ট মন মতো কারো হয়েছে, কারো হয়তো একটু দুই একটা সাবজেক্টে হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু সবারই এখন যেটি একটি আসলে আলোচনার বিষয়, আমি যখন ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সাথে মানে যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আলোচনা করি, সকলেরই এখন একটা জিনিসই জিজ্ঞাসা, কলেজ নির্বাচনে কোন কোন দিকগুলো লক্ষ্য রেখে আসলে ওরা কলেজ নির্বাচন করবে। আসলে এটিও একটা ফ্যাক্টর যে ওরা যা চায় সেই কলেজে আসলে ওরা পেয়ে যাবে না, কিন্তু কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে কলেজ নির্বাচন বা এই বিষয়ে ওরা সন্তুষ্টি অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাব্বির স্যারকে, ধন্যবাদ ব্ল্যাকবোর্ডকে। অ্যাকচুয়ালি আজকে আলোচনার যে বিষয়বস্তুটা তুলে ধরা হয়েছে, স্যার তো অলরেডি আমার স্কুল কলেজের নাম রিভিল করে দিয়েছে, আমি অলরেডি মানে এখন পর্যন্ত কোথাও বলিনি। যাই হোক, তো আমাদের সময় আমরা অ্যাকচুয়ালি ধরেন আমাদের সময় নরডামে ভর্তি পরীক্ষাও হতো না, তো একটা ভাইভা হতো, অনেকের ক্ষেত্রে বয়স বেশি অন্যান্য ভাবে পরিমাপ করা হতো। যে কারণেই হোক, সৌভাগ্য দুর্ভাগ্য যে কারণেই হোক, আমার নরডামে পড়া হয় নাই। ছেলেদের জন্য সবারই ড্রিম থাকে যে ফার্স্ট চয়েস নরডাম। তো অ্যাকচুয়ালি আমরা চাইলেও সংখ্যা সীমিত, সবাই চাইলেও আমরা যে নরডামে পড়তে পারবো ব্যাপারটা তা না। তো সেই ক্ষেত্রে আমার চয়েস লিস্টে প্রথমে ছিল মানে রাজুক। তখন আমাদের সময় আসলে চয়েস লিস্টও ছিল না, প্রতিটা কলেজে গিয়ে গিয়ে আমরা ফর্ম কিনতাম। তো সেই ক্ষেত্রে রাজুক, ঢাকা কলেজ, এভাবে আমরা আর কি ডিসাইড করতাম। তো ব্যাপারটা হলো কি, আমাদের ব্যাচটাই ফার্স্ট ব্যাচ, এই ব্যাচে রাজুক অ্যাকচুয়ালি ডে শিফটটা শুরু হয়। তো আমি সাব্বির স্যারের নিজেরই স্টুডেন্ট ছিলাম। তো উনি আমার শিক্ষক, ওনার সাথে পরিচয় অ্যাকচুয়ালি অনেক দিনের। তো সেই কলেজ লাইফে গিয়ে আমি যে ডিসিশনটা, রাজুকের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কলেজের টিচাররা যথেষ্ট ভালো ছিলেন, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, লাইফে অনেক দিক নির্দেশনা পেয়েছে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে আমার পার্সোনাল ক্ষেত্রে, সেটা হয়েছে আমি ডে শিফটে ভর্তি হওয়ার কারণে আমার বাসা ছিল বনশ্রী, আমার কলেজ ছিল উত্তরা। তখন আসলে কুড়িল
ফ্লাইওভার ছিল না, তখন এত সুন্দর রাস্তা ছিল না। আমার বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কের আগে একটা জ্যাম পড়তো, কুড়িলে একটা জ্যাম পড়তো, এয়ারপোর্টে একটা জ্যাম পড়তো, সব মিলে আমার দিনে ফিক্স 3 থেকে 4 ঘন্টা আমার রাস্তায় থাকা লাগতো। এবং দুঃখের ব্যাপার হচ্ছে স্যাররা যদি ওইরকম আমার জন্য টাইম না দিতে পারতো, আমি আসলে কারো কাছে যে পড়বো সেটাও না, আমার সবচেয়ে বেশি আমার বাসায় পড়ার থেকে আমার ম্যাক্সিমাম টাইম পড়তে হইতো বাসে বসে। তো বাসই ছিল আমার রিডিং রুম। অ্যাকচুয়ালি আমার আসা যাওয়া যে 3 ঘন্টা, ওই টাইমটা যদি আমি ইউটিলাইজ না করতে পারতাম তাহলে অ্যাকচুয়ালি এইচএসসি লাইফে পড়ার সুযোগ পেতাম না। এখন তাতে হলো কি, আমি ধরো একটা আমার কমফোর্ট জোন, আমি একজন শিক্ষকের কাছে পড়তে যাব। আমার ভাগ্য ভালো, সাব্বির স্যার শুক্র শনিবার আমার বনশ্রীতে ব্যাচ দিছিলেন, আমি স্যারের কাছে শুক্র শনিবার পড়তে গেছি। অন্যান্য যে টিচারের কাছে পড়তাম, আমার রাত 9টায় যে টিচার ব্যাচ টাইম দিবে আমার তার কাছে পড়তে হতো, কারণ কলেজ থেকে আসতে আসতে 8টা সাড়ে 8টা বাজতো। আমি সকাল 10টায় কলেজের জন্য বের হইতাম, রাত 11টায় বাসায় ঢুকতাম, দেন আমি পড়তে বসতাম রাত 12টার সময়, দেন আবার সকালে উঠে। এইভাবে আমার কলেজ লাইফটা পার হয়েছে। এক্ষেত্রে আমি প্রতিষ্ঠানের দোষ দিব না, এক্ষেত্রে আমার চিন্তা ভাবনা মানে আমার ডিসিশনটা ভুল ছিল অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের দোষ নাই, সেক্ষেত্রে দোষটা ছিল আমারই। যদি এরকম না হতো, যদি আমার বাসার আশেপাশে কলেজ মানে আমি চয়েসে রাখতাম, আমি কিন্তু হিউজ টাইম পেতাম নিজেকে এগিয়ে রাখার জন্য, বা নিজেকে মানে যাচাই মানে আরো পরিপক্ক করার জন্য। এখন প্রবলেমটা হচ্ছে যে তোমরাও না সেম ভুলটাই করো, প্রতি বছর ব্যাচে সেম ভুল করো। আচ্ছা একটা কথা বলি, স্যার এখানে আছেন, আমি অলরেডি মানে স্যারের স্টুডেন্ট, তাও আমি পড়াচ্ছি প্রায় 15 বছর হয়ে গেছে, স্যার হয়তো 20-22 বছর হয়ে গেছে, তোমাদের হয়তো অনেকের বয়সের থেকেও মানে জন্মের আগে থেকে স্যার পড়াচ্ছেন। তো উল্টা আমি একটু স্যারকে কোশ্চেন করি, স্যার বৃদ্ধভাবে উপস্থাপন করা হচ্ছে। আচ্ছা অ্যাকচুয়ালি স্যার আমাদের যে ধারণা বা অনেকের ধারণা থাকে, গার্ডিয়ানদেরও একটা ধারণা থাকে, আমার বাচ্চা নরডেম বা হলিক্রসে ভর্তি হইলে বা ভিওরনেসে ভর্তি হইলেই মনে হয় বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম হয়ে গেল। বাট প্রতি বছর নরডেমের 1% কিন্তু ফেল করে, এ প্লাস মিসের কথা বলতেছি না, প্রতি বছর কিন্তু হলিক্রসেও সেম ঘটনা ঘটতেছে। এবং আপনি রেশিও করে দেখেন, এমন অনেক নাম না জানা কলেজ আছে যেই কলেজ থেকে মানে যেই পরিমাণ পাবলিকে যেই পার্সেন্টেজ স্টুডেন্ট পাবলিকে চান্স পায়, সেই পার্সেন্টেজ স্টুডেন্ট নাম করা কলেজগুলো তো পায় না। ভালো কলেজে পড়ার একটাকে আবার অনেক গার্ডিয়ানদের শর্টকাট, আমরা এখন অ্যাকচুয়ালি সবাই শর্টকাটে বিশ্বাসী। গার্ডিয়ানদের আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা এই নাম করা কলেজগুলো কেন দিব, আমার ছেলে পড়ালেখা করুক আর না করুক, এই কলেজে পড়লে এ প্লাসটা তো নিশ্চিত, এরপর যা হবার হবে। এই কারণে আমাদের এই যে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে দেখা যায় 8% 10% স্টুডেন্ট পাস করতেছে, বাট এরা কিন্তু এইচএসসি তে এ প্লাস গোল্ডেন এ প্লাস পাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এই যে গার্ডিয়ানদের মনোভাব বা আমরা শিক্ষার্থীরা যে ভুল ডিসিশন গুলো নিচ্ছি এই সময়, এইগুলো থেকে পরিত্রাণের উপায়টা কি বলে স্যার আপনি মনে করেন আপনার কাছে? আমি একদম পরিষ্কার একটা কথা বলি, সেটা হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজ, এটা কিন্তু অনেক স্টুডেন্টের জন্য ড্রিম। নটরডেম কলেজে ভর্তি হয়, কিন্তু যদি না হয় তখন পরবর্তী কলেজগুলোর তালিকায় কিন্তু এটি উপরের দিকেই থাকে। কিন্তু রাকিব স্যার এই কলেজে পড়ার পরেও কিন্তু উনি বললেন যে আসলে আমার যাতায়াতে রিডিং রুমটা হয়ে গেছিল আসলে বাস। মূল বিষয়টা হলো ফাইনালি এন্ড অফ দ্য ডে পড়াশোনাটা কিন্তু স্টুডেন্টকেই করতে হবে। স্টুডেন্ট যদি পড়ার জন্য সাফিসিয়েন্ট টাইম না পায়, তাহলে কত ভালো কলেজ এটি তো আসলে একটা বড় ধরনের ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। স্টুডেন্ট যদি নিজে বাসায় পড়ার জন্য সাফিসিয়েন্ট টাইম পায়, সেটি যদি বাসার পাশের কোনো দ্বিতীয় শ্রেণীর কলেজ, অখ্যাত কলেজ হয়, ওই দিক থেকে পড়ার টাইমের দিক থেকে তো স্টুডেন্টের জন্য ওইটাই জরুরি। আরেকটা বিষয় হচ্ছে কি, নাম করা কলেজগুলোতে দেয়া, অনেক ক্ষেত্রে আমরা যখন প্রাইভেট পড়ি, অনেক সময় নাম করা অনলাইন প্ল্যাটফর্মে পড়া, নাম করা একটা বিখ্যাত কলেজের স্যারের কাছে পড়া, এই বিষয়গুলোকে কিন্তু আমরা অনেক সময় আমাদের প্রেস্টিজিয়াস ইস্যু হিসেবে ধরে নেই। কিন্তু ওই স্টুডেন্ট ওই সেক্টরটাতে আসলে কতটুকু পড়া নিতে পারছে এবং ওই টিচারের পড়াও কতটুকু ভালো বুঝতে পারছে। এবং আমার মনে হয় যে যেটি আসলে আমরা বলি যে যোগ্যতা, এটি না সুনামের সাথে সবসময় মানে সম্পর্কিত না। অনেক বিখ্যাত স্যার অনেক স্টুডেন্টের জন্য আসলে প্রযোজ্য নয়, অনেক রকমের ঘটনাগুলো ঘটে। সুতরাং কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে আসলে যেটি জরুরি সেটি হচ্ছে স্টুডেন্ট যেই দূরত্বে যাতায়াত করবে সেটি ওর বাসায় পড়ার টাইমের সাথে সাংঘর্ষিক কিনা, এটা কিন্তু সবার আগে জরুরি। আর প্রত্যেকটা কলেজেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু এমন শিক্ষক থাকে যাদের পড়া স্টুডেন্টদের বুঝতে কিছুটা সমস্যা হয়। আমরা বলবো না টিচার খারাপ পড়ান, টিচারের দক্ষতা বা যোগ্যতায় ঘাটতি, কিন্তু অনেক সময় বাচন ভঙ্গি, পড়ানোর স্টাইলের সাথে স্টুডেন্টরা কিন্তু সবসময় কপ আপ করতে পারেন না। তো ওই নামকরা কলেজেও কিন্তু ওই শিক্ষকের ক্লাস কোনো না কোনো সেকশনে পড়বে, ওই সেকশনের স্টুডেন্টরা কিন্তু সাফার করবে। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের এটা বোঝা উচিত যে অবশ্যই আমাদের একটা ড্রিম থাকবে ভালো কলেজে ভর্তি হওয়া,
যদি ভর্তি হতে পারি বা না পারি, আমার নিজের বাসায় পড়া, আমার পার্সোনাল প্রস্তুতিতে যদি কোনো ঘাটতি না থাকে, এবং এটা করার জন্য আমরা অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী কেউ কিন্তু কারো প্রতিদ্বন্দ্বী না, আমাদের প্রত্যেকের টার্গেট কিন্তু সেম। আমরা চাই স্টুডেন্টের একটা ভালো রেজাল্ট হোক, এবং এই রেজাল্টের জন্য আমার মনে হয় প্রত্যেকে স্টুডেন্টের উপর কোনো জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়া ঠিক না। একটা শিক্ষার্থী ও যেখানে সাবলীল বোধ করে, যেখানে ও মনে করে যে এখানকার পড়াগুলো গুছিয়ে নিতে পারবে, সেটিই বেটার। আমি আসলে প্যারালাল একটা কোশ্চেন করি। প্যারালাল কোশ্চেনটা হচ্ছে, অনলাইন সেক্টরে এখন আসলে ডে বাই ডে অনেক ভালো করছে, ব্ল্যাকবোর্ড সহ আরো অনেক অনেক অনলাইন সেক্টর গুলো রয়েছে। একটু কি আমার কাছে মনে হয় যে অফলাইনের চাইতে অনলাইন এখনো পিছিয়ে আছে, নাকি এটা খুব সম্ভাবনাময় একটি জায়গা নিয়ে আসতেছে? অ্যাকচুয়ালি অনলাইনে ব্যাপারটা সম্ভাবনাময় বা এগিয়ে যাবে এই ধারণাটা কিন্তু উপলব্ধি করি আমরা অ্যাকচুয়ালি করোনার সময়। করোনার হুম, মহামারীর সময় অ্যাকচুয়ালি স্টুডেন্টরাও পড়ালেখার সুযোগ পাচ্ছিল না, শর্ট সিলেবাস হয়েছে, এবং আমরাও যারা ধরেন দীর্ঘদিন অফলাইনে পড়াচ্ছে আমাদেরও তখন অনেকে বাধ্য হয়ে অনলাইনে ক্লাস নিতে হয়েছে। তো বর্তমানে ব্যাপারটা হয় কি, আমি যেটা বিশ্বাস করি ব্লেন্ডেড এডুকেশন। ধরেন আমরা অফলাইনে একটা টিচার মানে একটা ব্যাচে অনেক ধরেন একটা ব্যাচে 50 জন স্টুডেন্ট আছে, 80 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্ট আছে, তারা পড়তেছে। আমি অফলাইনে ওই 80 জন বা 50 জনকে ইন্ডিভিজুয়ালি কিন্তু বুঝাইতে পারি না, বাট ব্যাচে যদি 20 জন হয় বা 15 জন হয়, সেক্ষেত্রে কিন্তু আমি হাতে ধরে বুঝাইতে পারি, প্রত্যেকের প্রবলেম সলভ করতে পারি। এবং অফলাইনে একটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ স্যারের সাথে আই কন্ট্যাক্ট হচ্ছে, আমরা আমাদের পড়ায় ভালো লাগে যে স্টুডেন্ট আই কন্ট্যাক্ট কে বুঝতে পারতেছে না, এই ধরনের অনেক পজিটিভ দিক থাকে। এবার আমি অনলাইনের যে পজিটিভ দিক, ধরেন একটা টপিকস একটা স্টুডেন্ট খুব অসুস্থ বা তার কোনো কারণে সে মিস করলো, এরপরে যখন স্টুডেন্ট আমাদের কাছে আসে স্যার এক্সট্রা ক্লাস, সবসময় কিন্তু সবার পক্ষে দেয়া সম্ভব হয় না। এক, আরেকটা ব্যাপার হচ্ছে অনলাইনে একটা ক্লাস আমি নিলাম, স্টুডেন্ট কিন্তু চাইলে পরবর্তীতে আবার সেটা দেখতে পারে, 10 বার দেখার রেকর্ডেড অপশন আছে। রেকর্ডেড হ্যাঁ, পার্ট রেকর্ডেড থাকে। ভার্সন আছে, আমি 10 বার করে দেখতে পারতেছি। আমি কোন টপিকসটা বুঝতেছি না, আমি ওই টপিকসটা আবার দেখতে পারতেছি। এই সুবিধা কিন্তু আবার অফলাইনে পাওয়া যায় না। এই কারণে যেমন ধরেন ব্ল্যাকবোর্ড যাত্রা করতেছে, আল্লাহর রহমতে আমরা আগামী মাস থেকে ঢাকা শহরে 6টা ব্রাঞ্চ থেকে আমরা অফলাইনের ব্রাঞ্চ থেকে যাত্রা শুরু করতেছি, এবং পুরো বাংলাদেশ সবার জন্য তো আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থাকতেছি। তো এই ক্ষেত্রে হয় কি, এই ব্লেন্ডেড লার্নিংটা স্টুডেন্টদের খুব ইফেক্টিভ হবে। আমি বলতেছি না অনলাইন সব প্রবলেমের সলভ করবে বা অফলাইন সব প্রবলেমের সলভ করবে, এই দুইটাকে যদি একটা স্টুডেন্ট মানে কম্বিনেশন করতে পারে, সেক্ষেত্রে স্টুডেন্টরা বেশি লাভবান হবে। কথার প্রেক্ষিতে স্যার এবার আমি আপনাকে আর একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমাদের সময়, আমি মনে আপনি আমার থেকে একটু বেশি বড় হলো, আপনাদের সময় জিনিসটা একই ছিল। সেটা হচ্ছে যে স্যার, আমরা সরকারি কলেজ অনেকেই চয়েস করতাম, কলেজে যাওয়া লাগবে না, বাসায় বসে পড়বো, এই ব্যাপারটা ছিল। যেমন ধরেন ঢাকার মধ্যে গেলে আমাদের চয়েসই থাকতো ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, এই দুইটা কলেজ ফার্স্ট চয়েসে। বর্তমানে ঢাকা কলেজের ওই প্যাটার্নটা না, এখন স্টুডেন্টদের রেগুলার যেতে হয়, অনেক বেশি স্ট্রিক্ট। আচ্ছা, এই যে সরকারি কলেজের বাছাইয়ের যে মানে আমাদের টার্গেট থাকতো যে আমি বাসায় বসে পড়বো, এবং বিশেষ করে স্যার আমি আমাদের ব্যাচে বলি, আমি যদি রেশিও করে যারা সরকারি কলেজগুলোতে পড়তো, নিজেরা যারা পড়ছে, যারা রেজাল্ট বা কোন কলেজে রেগুলার যাইতে হবে ওইটা ফোকাস না করে আমি কি জানি, আমি কি জানতে পারবো, তারা কিন্তু বেশি সাকসেসফুল হয়েছে। আচ্ছা, এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এনডিসি তো যথেষ্ট স্বনামধন্য কলেজ, এখানেও অনেকের হয় কি এনডিসি বেসিকের উপর খুব ডেপথ মানে খুবই জোর দেয়, প্লাস তারা চায় যে তাদের স্টুডেন্টরা সবার থেকে আলাদা হবে, এবং তাদের এই ফলাফল কিন্তু প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি যে তাদের থেকে একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট বুয়েটে আসতেছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসতেছে, মেডিকেল আসতেছে। বাট সবার জন্য কিন্তু সমান হয় না। অনেকে আছে যে অতিরিক্ত প্রেসারের কারণে নিতে পারে না। আর আমাদের যে সমস্যাটা, এটা শুধু আমাদের না, আমাদের গার্ডিয়ান বলেন, আপনি আমি বলেন, প্রতিটা মানুষের যে প্রবলেম, আমরা আমাদের নিজেদেরকে জানি না। যে কোনো সিদ্ধান্তের আগে নিজেকে জানা যে কতটা ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি আমি কি মানে আমার ক্যাপাবিলিটি কি, আমি এটা আসলেই ধারণ করতে পারবো কিনা, এই ব্যাপারটা না জেনেই কে কি বলবে, আমার সমাজ আমাকে কোথায় দেখতে চায়, এই সব মানে সমাজ তো আমাকে দিন শেষে ব্যর্থতার সময় আমার পাশে এসে দাঁড়াবে না। তাহলে আমি আমার নিজেকে না জেনে যে আমরা যে ডিসিশন গুলা নেই, এটার থেকে অ্যাকচুয়ালি কিভাবে বেরোতে পারি, এবং আমাদের নিজেদেরকে নিজেদের জানা, মানে অভিভাবকরা তাদের সন্তানকে জানা, এই ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, সেই ব্যাপারে যদি কিছু আচ্ছা, বলতেন স্যার। আমি প্রথমে বলি, এটা আসলে কি যে স্বাদ এবং সাধ্যের একটা টানাপোড়েন বলি না আমরা বাংলায়, হ্যাঁ, যে আমরা আসলে যা চাই এবং সেটা আমার সাধ্য আছে কিনা। আমি নিজে সরকারি কলেজের এবং সরকারি স্কুলের স্টুডেন্ট ছিলাম। আমি প্রথমে একটা বিষয় একটু বলি। নটরডেম থেকে অনেক স্টুডেন্ট ভালো ভালো জায়গায় চান্স পায়।
কিন্তু একটা বড় অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু আসে ঢাকার বাইরে থেকে। ঢাকার বাইরে সব জায়গাতে যে খুবই প্রখ্যাত, খুবই দক্ষ টিচার যে আছে ব্যাপারটা তা না। সেই ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মের এটা একটা বড় ধরনের সফলতা। সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে স্টুডেন্টরা ভালো ভালো জায়গায় চান্স পাওয়ার ক্ষেত্রে ঘরে বসে অনলাইনে ক্লাস করার অনেক রকমের প্রমাণ রয়েছে। আর অনলাইনের দুর্বলতাটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষা নেয়ার মাধ্যমে পড়াটা আদায় করা। সেই ক্ষেত্রে যাদের অফলাইন অপরচুনিটিতে রয়েছে, আমার মনে হয় ওই সকল অনলাইন প্ল্যাটফর্ম গুলা নর্মাল অনলাইন কার্যক্রমগুলো চেয়ে একটু এগিয়ে থাকবে। বিকজ ক্লাস সবার কাছে ছড়িয়ে দেওয়া সম্ভব, রেকর্ডেড ক্লাস থাকলো, এবং একই সাথে তাদের নিজেদের অফলাইন প্ল্যাটফর্ম মানে যে সেন্টার গুলো সেখানে একটু পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমার মনে হয় স্টুডেন্টদের পড়া আদায় করার দিক থেকে তারা অন্যদের চাইতে একটু এগিয়ে থাকবে। এটা আমার মনে হয় সকল অনলাইন প্ল্যাটফর্ম গুলোই আসলে এই ব্যাপারে একটু মনোযোগী হওয়া উচিত। পাশাপাশি কলেজের যে বিষয়টা আসলে আমার মেইন কোশ্চেন ছিল, আমি পাশাপাশি এই প্রসঙ্গটা একটু বলে নিলাম। কলেজের বিষয়টা দেখেন যে সরকারি কলেজ এখন ঢাকা কলেজ বা অন্যান্য সবগুলো কলেজে কিন্তু কিছুটা নিয়ম পাল্টেছে। এখন সবুজবাগ সরকারি নামে খুব ভালো একটা কলেজ কিন্তু বাসাবো এলাকায় হয়েছে। এখানে বিসিএস পরীক্ষা দেয়া শিক্ষকরা, বিসিএস পাশ করা শিক্ষকরা আসলে এখানে পড়ান। এবং সবচেয়ে বড় বিষয় হলো ঢাকা কলেজে এখন চুল অনেক ছোট রাখতে হয়। কোনো প্রবলেম হলে তাদের নিপক বলে, সম্ভবত নিবিড় পর্যবেক্ষণ কমিটি এরকম কিছু একটা, ওনারা স্টুডেন্টদের উপস্থিতি, স্টুডেন্টসদের ড্রেস আপ, এসব ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করেন কিছুটা। আমরা ওই যে কিন্ডারগার্টেন স্কুল বা ওইরকম স্কুলগুলোর মতো একটা বাচ্চাকে আমি সবসময় আমার ক্লাসগুলোতেও বলে আসি, আমরা খুব ভালো একটা ক্লাস নিলাম, আমি চমৎকার ভাবে স্টুডেন্টকে টপিকসটা বুঝালাম, স্টুডেন্টের কোনো কাজে আসবে না যদি আমি স্টুডেন্টকে প্রেসার দিয়ে পড়াটা আদায় করতে না পারি। যেই কলেজগুলো তাদের নিয়ম কানুনের দিক থেকে কড়াকড়ি আরোপ করতে পারছে, স্টুডেন্টদের উপস্থিতি আসলে নিজ থেকে, ওই যে আমি সরকারি কলেজে যাব কিন্তু আমি সরকারি কলেজে আমি যাব না কিন্তু আমি ঘরে বসে নিজে প্রিপারেশন নিব, এরকম স্টুডেন্ট বর্তমানে খুবই কম আছে। বিকজ 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 ও বাসায় সময় নষ্ট করার অনেক উপকরণ আছে যেটা আমাদের সময় ছিল না। তো স্টুডেন্টকে বাসায় ফ্রি রাখা যাবে, মানে আমার তো মনে হয় রাখা যাবেই না। ও নিজে পড়বে, ওই সময়টা দিয়েও আসলে বাসায় ওকে অবশ্যই ব্যস্ত রাখার জন্য, সেটা হোক এডুকেশন প্ল্যাটফর্ম, সেটা হোক টিচার, এবং অবশ্যই কিছুটা ওকে তো বোঝানোর চেষ্টা করতেই হবে। সব ধরনের অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে স্টুডেন্টকে বাসায় সরকারি স্কুলে পড়িয়ে, যেই কলেজগুলোতে বা স্কুলগুলোতে ক্লাস কম হয় ওগুলোতে পড়িয়ে ও নিজে নিজ থেকে উপলব্ধি করে পড়বে, আমি এই বিষয়টাতে না এখন খুব একটা আশাবাদী না। আমার কাছে মনে হয় স্টুডেন্টকে প্রেসারে রাখা, গার্ডিয়ানদের বিষয়গুলোতে টেক কেয়ার করা, এবং সর্বোপরি গার্ডিয়ান এবং টিচারদের যোগাযোগ রাখা। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে স্টুডেন্ট আমাদের কাছে পড়তে আসে, আমরা তার গার্ডিয়ানকে চিনি না, পেমেন্টটা পর্যন্ত মাসে একদিন পেমেন্ট এটাও স্টুডেন্ট দিয়ে পাঠানো হয়। এতে হয় কি, গার্ডিয়ানদের সাথে টিচারদের যোগাযোগটা কমে আসে, এবং আমার মনে হয় যে বাচ্চার পেছনে আমরা যতটুকু দায়িত্ব আমাদের রয়েছে এই দায়িত্বে আমাদের কিছু ঘাটতি প্রকাশ পায়। আর কলেজের বিষয়টা আসলে কি, আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন যদি পূরণ না হয় আমার মনে হয় এটি এইচএসসি সেক্টরে খুব বড় ধরনের কোনো প্রভাব বিস্তার করে না। যদি আমরা আমাদের পছন্দসই কলেজে কোনো কারণে ভর্তি হতে না পারি, আমার মনে হয় যে অন্য কোনো আমাদের পছন্দসই না, আমি এরকম একটা কলেজে ভর্তি হলাম কিন্তু সেখানেও নিজের যোগ্যতা প্রকাশ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং ফাইনালি এইচএসসি তো একই প্রশ্নপত্রে হবে, এবং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সরকারি এবং বেসরকারি কলেজের জন্য কিন্তু ভিন্ন হবে না। সুতরাং শিক্ষার্থী নিজে কি জানে এবং এই 2টা বছরও নিজেকে কতটুকু প্রস্তুত করতে পেরেছে এটি কিন্তু মুখ্য বিষয়। এখন আমার মনে হয় যে আজকের মতো আজকে অল্প আলাপ আলোচনা করার সুযোগ হয়েছে। ভবিষ্যতে কখনো যদি আবার রাকিব স্যার সহ আমরা আসলে আরো অনেক শিক্ষকদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো। আমাদের উদ্দেশ্য একটি, শিক্ষার্থীদের জন্য ভালো কোনো একটি উপায়ে বলে দেওয়া যেন স্টুডেন্টরা তাদের এইচএসসির পড়ার এই পথ চলাটা মসৃণ করতে পারে। ব্ল্যাকবোর্ডের সাথেই থাকো, আশা করি ভবিষ্যতে আরো ভালো কোনো এবং মজার কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাব্বির স্যারকে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।